আজ আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। অলমোস্ট 3 বছর হয়ে গেছে আমি জিটি ওন করি। তো আর এটা নিয়ে আমি লং রাইডেও গেছি, আর সিটি রাইড তো ডেইলি আমার হয়। আমি আজ আমার 3 বছরের এক্সপেরিয়েন্স শেয়ার করব। এটা নেওয়া উচিত কি নেওয়া উচিত না সেটা তো তোমার ওপর নির্ভর করবে, কিন্তু সেই 3 বছর জিটি চালিয়ে কি এক্সপেরিয়েন্স হয়েছে আমি সেটাই জাস্ট বলবো। অল রাইট, চলো যাওয়া যাক বাড়ির দিকে। দিস ইজ দ্য ফার্স্ট প্রোস জিটি তোমার কেন কেনা উচিত, ফর দিস সাউন্ড, অনলি ফর দিস সাউন্ড। আজ বাড়ি যেতে যেতে আমার মাথায় যেগুলো আসবে আমি সেগুলোই শেয়ার করব। জিটির সব থেকে ডাউন সাইড যেটা হলো সেটা এর রেয়ার টায়ার। জিটির রেয়ার টায়ার খুবই পাতলা, 130 সেকশন টায়ার, যেটা আই থিঙ্ক অ্যাটলিস্ট 150 হওয়া উচিত ছিল। এমনিই তো ভারী গাড়ি, তারপর এনাফ পাওয়ার আছে জিটিতে, আর এত ছোট টায়ার জিটিকে কমপ্লিমেন্ট করতে পারে না। একটু বালিওয়ালা রাস্তা কিংবা যদি ভেজা রাস্তা থাকে তখন জিটি যদি থ্রটেল দিয়ে দিই পেছনের চাকায় স্কিড করে যায়। আর এটার স্টেবিলিটি আরও বেটার হতো যদি জিটিতে 150 সেকশনের টায়ার লাগানো থাকতো। আই মিন এই ডিজিআই মাইক মিনিতে মোটো ব্লগিংয়ের সময় এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে সেটা আমি এখনও পর্যন্ত কোনো দিন টেস্ট করিনি। তো আজকের ভিডিওতে টেস্ট হয়ে যাবে, কেননা খুব তাড়াতাড়ি আমি যাচ্ছি ডুয়ার্সে। 2 দিনের ভেতর, পরশু দিন আমি সকালবেলা ডুয়ার্সের জন্য বেরোবো, আর চলে আসবে ট্রাভেল ব্লগ। ডু সাবস্ক্রাইব ফর ট্রাভেল অ্যান্ড জিম কন্টেন্ট। যখন আমি 3 বছর আগে জিটি নিয়েছিলাম, অনেক সিরিয়াস নোট, আমি তখন জিটি চিনতাম না। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ক্লাসিক 350 নেব। ক্লাসিক 350 দেখতে দেখতে আমার চোখে পড়ে একটা নতুন বাইক, আর সেই বাইকটা ছিল কন্টিনেন্টাল জিটি 650। এই সাউন্ডের জন্য আমি আমার দিল জিটির ওপর দিয়ে বসেছি। আর তারপর আমি যদি বলি এর সেকেন্ড বিগেস্ট ফ্ল, সেটা হলো ফ্রন্ট সাসপেনশন। মোর দ্যান 200 কেজি এই বাইকের ওয়েট, আর এতটা হেভি বাইকের জন্য অ্যাটলিস্ট ইউএসডি তো দেওয়াই উচিত। সেটা এর বাইকের লুককেও এনহ্যান্স করতো আরও। রয়্যাল এনফিল্ড একটা ইঞ্জিন বানাবে, ইঞ্জিন বানিয়ে তো সেটাতে 7টা মডেল বের করবে। তারপর এই বাইকে হিটিং ইস্যু আছে, অবভিয়াসলি এত বড় ইঞ্জিন তো হিটিং ইস্যু তো হবে, কিন্তু কুলিং সিস্টেমটা একটু বেটার করা যেত। কেননা এর রেডিয়েটার এতটা ছোট, কিছুটা তো বড় রাখা উচিত ছিল যাতে আরও বেটার কুলিং হতো, কিন্তু সেটার দিকেও কোনো রয়্যাল এনফিল্ডের ধ্যান নেই। এখন যেরকম চলছে এই অবস্থাতেও অতটা হিট হচ্ছে না যে কন্ডিশনে আমি এখন চলছি। কিন্তু যদি আরও বেশি ট্রাফিক থাকে, আমার আরও ধীরে চলতে হয়, বারবার ব্রেক মারতে হয়, গিয়ার শিফট করতে হয়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এই বাইকটা অ্যাকচুয়ালি সিটি রাইডের জন্য তৈরি করা হয়েছিল। ক্যাফে রেসার সিটিতে কোনো ক্যাফেতে গেল, গিয়ে রেস করতে করতে চা খেয়ে চলে আসলো, কিন্তু সিটির ভেতর এই বাইকটা নিয়ে রেস করবে কে? এর যা ব্রেকিং সিস্টেম, কেউ যদি সিটির ভিতরে এটা এই বাইক নিয়ে রেস করতে যায় সে একবারই রেস করবে, হয় ক্যাফেতে যাওয়ার পথে তার রেসিং বন্ধ হয়ে যাবে, আর না হয় ক্যাফে থেকে আসার পথে তার শ্বাস বন্ধ হয়ে যাবে। ইন রিয়েল লাইফের পারফরমেন্স কীরকম সেটার উপর জাজ করে আমি সব কিছু বলতে চাই। এর ফ্রন্ট সাসপেনশন আরও বেটার হতে পারত, তাহলে এই বাইকের স্টেবিলিটি আরও ভালো হতো। সিম্পলভাবে আমি যদি বলি, খুবই খারাপ ব্রেকিং। ইঞ্জিন ব্রেক এটা তো তোমার ইউজ করতেই হবে। তুমি যদি এটাতে বাবা চু দেবো, ঠিক আছে, 10 বার টোটোকে গালি দেওয়ার পরে আমাকে বারবার আমার মোবাইল চেক করতে হয়, কেননা পড়ে যেতে পারে। এমনই পকেটের সিস্টেমটা, যে কোনো সময় আমার মোবাইল পকেট থেকে পড়ে যেতে পারে। তো ফ্রিকোয়েন্টলি আমি চেক করতে থাকি। আমি এই বাইকের থেকে এটা আশা করি না কোনো দিন যে এটা এখানে ডিজিটাল মিটার হবে, এটা আমি আশাও করি না। কেননা এটা একটা ক্যাফে রেসার আর ওল্ড স্কুল একটা বাইক।
তো এটাতে ডিজিটাল মিটার ভালো লাগবে না, এটার জন্য এটাই লুকস গুড। কিন্তু এর সাসপেনশন চেঞ্জ করতে পারতো, টায়ারটা একটু ভালো দিতে পারতো, মিনিমাম 150 সেকশনের টায়ার তো দিতে পারতো। সরি গাইজ, আমি খুবই আনপ্রফেশনাল রিভিউ দিচ্ছি, বাট ডোন্ট ওয়ারি, এই আনপ্রফেশনাল রিভিউই একদিন প্রফেশনাল রিভিউতে পরিণত হবে। টাইম ক্যান চেঞ্জ এভরিথিং। আমি যখন এই বাইক কিনেছিলাম তখন আমি এটা ভাবিনি যে আমি এটা নিয়ে লং ট্যুরে যাব, তখন আমি এটা ভাবিনি আমি এটা শর্ট ট্যুর করব। তখন আমি জাস্ট এটা দেখেছি যে বাইকটা ভালো লাগে দেখতে আর এটাতে ভালো সাউন্ড হয়, বাস এতটাই আমি দেখেছি। সব সময় বাইক কেনার আগে তোমার প্র্যাকটিক্যাল নিড যেগুলো, ও কী লাগছে, যেগুলো নিড তোমার সেগুলো তুমি দেখবে। লাইক তুমি লং রাইড করবে না শর্ট রাইড করবে, তারপরে বাইক তোমার যদি শর্ট রাইড করো তাহলে সেটা ওভারহিট হয় না কি সেটা দেখো, তারপর দেখো বাইকে সাউন্ড হয় কিনা। দেখো ইন শর্ট আমি যেটা বলতে চাই সেটা হলো বাইকের ভেতর অনেকগুলো ফ্লজ আছে। তুমি যদি তারপরেও বাইকটা নিতে যাও, মানে তোমার যদি ইচ্ছা হয় যে আমি এই বাইকটাই নেবো, কন্টিনেন্টাল জিটিই নেবো, তোমার মাইন্ড এটাতেই আটকে থাকে, তাহলে আমি বলবো তুমি এর যে ডাউন সাইড সেগুলো তুমি জেনে তারপরে নাও, তাহলে তোমার দুঃখটা কম হবে যখন তুমি এর রিয়েলিটি জানতে পারবে। রাজেন্দ্রপুর এখানে হবে ভালো। সেটা হলো জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। এই বিউটির জন্য তারপর সবথেকে বড় কথা এখানে জং পড়ে আছে। এটা কি এক্সপেক্ট করা যায়? এর সাসপেনশন এত পাতলা, ঠিক আছে, এগুলো তো আছে। এবার আমি আমার একটা 0 to 100 টেস্ট করে নেব। লিমিটার টাচ করেছে যার জন্য একটু 0 to 120, আর আমি স্পিডে যাব না, কারণ আমার মোবাইল যে কোনো সময় পড়ে যেতে পারে। এটাতে তুমি তোমার একটা আইডিয়া নিতে পারবে। আমি একদম খুব ভালোভাবে লঞ্চ করিনি, কেননা আমার চিন্তা হচ্ছিলো আমার ফোন পকেট থেকে পড়ে না যায়। প্রতিটা জায়গায় এরকম পুলিশ দাঁড়িয়ে আছে। আর অবভিয়াসলি আমি আজ যাচ্ছি আর পুলিশ আমার সেফটির জন্য দাঁড়াবে না, এটা হতে পারে? হেডস অফ টু দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে আমার জন্য তোমরা এতটা কেয়ার করো, আর যে আমি আজ যাব বলে তোমরা দাঁড়িয়ে আছো আমার সেফটির জন্য। ও, আমি এখন চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের থেকে NH12 ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর জাতীয় সড়কে আমি উঠে পড়েছি। সবথেকে ভালো এই রাস্তার এই ব্যারিকেড সিস্টেমটা, খুবই একটা ইনোভেটিভ একটা সিস্টেম। যেখানে ফাঁকা রাস্তা থাকবে সেখানে দুটো ব্যারিকেড দিয়ে দেবো, যাতে সেই রাস্তা, ও ডিফেন্ডার ভাই, যাতে সেই রাস্তাটা আর ফাঁকা না থাকে, জ্যাম হয়ে যায়। খুব একটা ভালো ইনিশিয়েটিভ।
এই যে এটা পড়ে আছে, অবভিয়াসলি কেউ এসে ধাক্কা মেরেছে, এখানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে। ওখানে পুরো দাগ ছিল, কোনো গাড়ি একদম ঘুষে যাওয়ার দাগ ছিল, আর ওই ব্যারিকেডটা ফেলানো ছিল, অবভিয়াসলি ওই ব্যারিকেডের জন্য কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই ভালো ইনিশিয়েটিভ। আমি জানি না কেন এই ইনিশিয়েটিভটা পুরো আমাদের ভারত তথা পুরো পৃথিবীর লোকে কেন গ্রহণ করছে না।